সাহিত্যের অমর কিছু সৃষ্টি দিয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ফ্রেন্ডস সাসপেন্স। আর ফ্রেন্ডস সাসপেন্সের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা বরদচরণ। শীর্ষেন্দু মুখোপাধ্যায় 1935 সালের 2রা নভেম্বরে জন্মগ্রহণ করেন। তার লেখা একটি বিখ্যাত গল্প হলো মনোজদের অদ্ভুত বাড়ি। তার কৃতিত্বের জন্য তাকে আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত করা হয়। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করা যাক। গোয়েন্দা বরদচরণ একটা লাউ চুরির কেস নিয়ে খুবই চিন্তিত ছিলেন। কে বা কারা পরশুদিন নপাড়ার মোক্ষদা দিদিমার ঘরের চাল থেকে একটা নধর লাউ চুরি করে নিয়ে গেছে। মোক্ষদা দিদিমার নাতি নাড়ু গোপাল বাইরে চাকরি করে। সে বড় লাউয়ের ডাল ভালোবাসে। নাতির জন্য লাউটা খুব যত্নে রেখেছিলেন দিদিমা। আজকের মধ্যে নাড়ু গোপালের আসার কথা, কিন্তু এর মধ্যেই পরশুদিন লাউটা চুরি গেছে। দিদিমা কেঁদে কেটে এসে পড়লেন বরদচরণের কাছে। ও বাবা বড়দা, আমার লাউ উদ্ধার করে এনে দাও বাবা। সেই থেকে বরদচরণের ঘুম নেই, খাওয়াও নেই। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আর কুকুর নিয়ে সারা দিন আতস কাজ হাতে করে মোক্ষদা দিদিমা সারা বাড়ির ঘরের চাল পাড়া প্রতিবেশীদের আনাচে কানাচে তন্ন তন্ন করে কুলু খুঁজছেন। তারপর বাড়ি এসে সারাদিন বসে ভেবেছেন, কাগজে কলমে কি যেন লিখেছেন, আর মাঝে মাঝে বাবা হচ্ছে না, এই সমস্ত গোছের কথা বলছেন আপন মনে। বরদচরণের বয়স 30 বা 32 হবে। বাড়িতে বুড়ি মা আছে, আর আছে তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাকু, আর পোষা নেড়ি কুকুর ডঙ্কি। বরদচরণ কিছুটা মোটাসোটা মানুষ, দন বৈঠক করা শরীর। ভাগ্নে চাকু রোগা হলেও জুডো জানে। ডঙ্কি খুব ভালো ঘেউ ঘেউ করতে পারে। চাকু এসে বারবার খোঁজ করে যাচ্ছে, মামা মামা কিছু ভেবে পেলে? বড়দা খুবই অন্যমনস্কভাবে বললেন, টাটা দেখে মনে হয় লাউটা বেশ বড় সড়ই ছিল। তা ছিল, লাউটা বোটা কেটে নেওয়া হয়নি, মুচিটা ছেড়ে নেওয়া হয়েছে। ঠিক ধরেছ। টিনের চালের ওপর একটা বড় লাউকে মুচড়ে বোটা ছিঁড়ে নেওয়া হলো, অথচ কোনো শব্দ হয়নি। মোক্ষদা দিদিমার ছেঁড়া মশারির মধ্যে প্রচুর মশা ঢুকে পড়েছিল বলে সেই দিন দিদিমার রাতে খুব ভালো ঘুম হয়নি। শব্দ হলে তার তো টের পাওয়ার কথা। চাকু চিন্তিত হয়ে বলে, সে ঠিক, তবে মোক্ষদা দিদিমা আবার কানে একটু খাটো কি না? এই সময় বাইরে ডঙ্কি ঘেউ ঘেউ করে উঠল। কে একজন চেঁচিয়ে বলল, কুকুর সামলান। চাকু ছুটে বাইরে গেল। একটু বাদে একজন বেশ ভালো চেহারার লোক ঘরে ঢুকেই বললেন, বরদা বাবু, একটা মার্ডার কেস। বরদচরণ গম্ভীরভাবে তাকে বসতে বলে কেস ডায়েরির খাতাটা টেনে নিয়ে কলম বাগিয়ে বললেন, বসুন, ডিটেলস বলুন। আমার পোষা কাকাতুয়াটাকে আজ সকালে তার দাঁড় থেকে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা গেছে। এটা যে অস্বাভাবিক মৃত্যু তা কি করে বুঝলেন? খুবই স্বাভাবিক। পাখিটার প্রতি আমার প্রতিবেশী রামচন্দ্রের অনেক দিনই লোভ। সে প্রায়ই বলতো, ও মুজাক্ষ, তোমার কাকাতুয়াটা বড় চমৎকার, হরির নাম করো হে। তখন থেকেই ওর মতলব আমার ভালো ঠেকেনি। আজ সকালে পাখিটাকে ঝুলতে দেখে আমি দাঁড়িয়ে রাখা জল আর পাখির খাবার পরীক্ষা করি। আমার মনে হচ্ছে জল বা খাবারে বিষ মেশানো আছে। বরদচরণ ডায়েরি বন্ধ করে উঠলেন, পিস্তলটা ড্রয়ার থেকে বের করে পকেটে ভরলেন। আতস কাচ, দড়ি ক্যামেরা এবং কি ভেবে টেপ রেকর্ডারটাও সঙ্গে নিলেন। চাকু এবং ডঙ্কিকেও তৈরি হতে বললেন। তারপর ভদ্রলোকের দিকে চেয়ে বললেন, অম্বুজাক্ষ বাবু, কেসটা অত সরল নাও হতে পারে। রামচন্দ্রবাবুর যেমন মোটিভ থাকতে পারে, আবার কাকাতুয়াটা সুইসাইডও করতে পারে, কিংবা এর পেছনে হয়তো আরো অনেক গভীর চক্রান্ত আছে। বেরোবার সময়ে বরদচরণের মা ডেকে বললেন,
কে শোনে কার কথা। বরদচরণ বেরিয়ে পড়লেন। মুজাক্কবাবুর বাড়িটা বেশ বড়। পেছনে একটা ঢাকা দালানে অনেকগুলো খাঁচা আর দাঁড়ে বিস্তর পাখি চেঁচামেচি করছে। বরদচরণ কাকাতুয়ার দাঁড়টা ভালো করে দেখলেন। পাখিটা পায়ে বাঁধা শিকলি থেকে তখনও ঝুলছে। দাঁড়ের দুটি বাটিতে জল আর কাবলি ছোলা। একটা ছোলা তুলে নিয়ে পিছনের উঠানে ছুঁড়ে দিলেন বরদচরণ। একটা কাক সঙ্গে সঙ্গে নেমে এসে সেটা খেয়ে ফেলল। কিছুক্ষণ কাকটাকে লক্ষ্য করলেন। না, পাখিটা মরল না, তার মানে ছোলায় কোনো বিষ নেই। জল থেকে খানিকটা ড্রপারে তুলে নিয়ে বরদচরণ এদিক ওদিক তাকালেন। দেখলেন অম্বুজাক্ষবাবুদের পোষা কাবলি বেড়ালটাকে একটা কাঠের উপর বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে আচমকা সেটাকে চেপে ধরলেন। অম্বুজাক্ষ হাঁ হাঁ করে এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই বরদচরণ বিড়ালটাকে অদ্ভুত কৌশলে হাঁ করিয়ে ড্রপারের জল তার মুখগহ্বরে ফেলে দিলেন। বেড়ালটা বার কয়েক খুব আপত্তিকর শব্দ করলো বটে, কিন্তু মরল না। বরদচরণ গম্ভীরভাবে বললেন, ওদিকে অম্বুজাক্ষবাবু একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি থেকে কয়েকটা বড়ি খেয়ে আপন মনেই বললেন, গায়ে হাতে বড় ব্যথা। ওদিকে চাকু ডঙ্কির বকলাস ধরে বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে কুলো খুঁজছিল। হঠাৎ সে দৌড়ে এসে বরদচরণের কানে কানে বলে গেল, লাউয়ের খোসা, রামচন্দ্রবাবুর বাড়ির পিছনের দিকে লাউয়ের খোসা পড়ে আছে মামা। বরদচরণ বিদ্যুৎ বেগে উঠে বলল। বুড়ো মানুষ রামচন্দ্রবাবু ঘরে বসে রামায়ণ পড়ছিলেন। বরদচরণকে দেখে যেন একটু চমকে উঠে বললেন, আরে আসুন আসুন বরদাবাবু, বিখ্যাত লোকেদের দেখা পাওয়া এক সৌভাগ্য। বরদচরণ বসলেন। স্থির চোখে কিছুক্ষণ রামচন্দ্রবাবুকে স্টাডি করে দেখলেন তিনি। রামচন্দ্রবাবু রামায়ণ বন্ধ করে বললেন, ভাবছিলাম আজই আপনার কাছে একবার যাব। আমার উঠোনের নারকেল গাছ থেকে রাতে 6টা নারকেল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। খুবই রহস্যময় ব্যাপার। বাইরে থেকে কারোর পক্ষে উঠোনে আসা খুবই শক্ত। তবে রামচন্দ্রবাবু লাজুক হাসি হেসে বললেন, না, গোপন করে লাভ নেই। আপনার চোখে কি ফাঁকি দেওয়া সম্ভব? বলেই ফেলি, পাশের বাড়ির অমুজাটা মহা নারকেলখোর। দুবেলা নারকেল খায়, বড়া করে খাচ্ছে, নাড়ু বানিয়ে খাচ্ছে, মুড়ি দিয়ে খাচ্ছে। অমন নারকেল খেতে কাউকে দেখিনি। প্রায় সময়ই আমাকে বলে, রামচন্দ্র বাবু, আপনার গাছে বিস্তর নারকেল হয়েছে দেখছি। আমার সন্দেহ কাল রাতে। বরদচরণ খুবই গম্ভীর হয়ে গেলেন। একটু আগেই তিনি অম্বুজাক্ষবাবুকে গায়ের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেতে দেখেছেন। গায়ের ব্যথা তো হবেই, এই বয়সে যদি অত উঁচু নারকেল গাছে কেউ ওঠে তবে ব্যথা তো হওয়াই তো স্বাভাবিক। কিন্তু খুঁজে পেতেও তো অম্বুজাক্ষবাবুর বাড়িতে নারকেল বা নারকেলের ছোবড়া পাওয়া গেল না, এটাও রহস্যজনক। কারণ নারকেল খাওয়া যার নেশা, তার বাড়িতে নারকেলের চিহ্ন খুঁজে না পাওয়াটাও তো খুবই অস্বাভাবিক। কিন্তু রামচন্দ্রবাবুর বাড়ির পেছনে চাকুর কথা মতো লাউয়ের খোসা ঠিকই পাওয়া গেল, পরিষ্কার কুলু। কিন্তু বরদচরণ চট করে কিছু করেন না, অপরাধীকে সময় দেন। তাকে যে সন্দেহ করা হচ্ছে তা টেরও পেতে দেন না। মোক্ষদা দিদিমাকে লাউয়ের ব্যাপারে আরও কয়েকটা প্রশ্ন করবেন বলে বরদচরণ ভর দুপুরে দিদিমার বাড়ি এলেন। প্রশ্নগুলো ঠিক এই রকম: লাউয়ের রংটা কীরকম ছিল, গাঢ় সবুজ না সাদাটে, লাউয়ের গায়ে এক জায়গায় একটা পোকার গর্ত ছিল কিনা, বোটার কাছে এক জায়গায় একটা নখ বসানোর দাগও পাওয়া যাচ্ছে। রামচন্দ্রবাবুর বাড়ির পিছনের আস্তা কুঁড়ে থেকে সবকটা লাউয়ের খোসা কুড়িয়ে এসে বরদচরণ তার মধ্যে এইসব অকাট্য চিহ্ন দেখতে পেয়েছেন। যখন মোক্ষদা দিদিমাকে জেরা করছিলেন তখনই হঠাৎ চাকু এসে চুপি চুপি কানে কানে খবর দিয়ে গেল, মোক্ষদা দিদিমার ভরার ঘরের দিকে এক বস্তা নারকেলের ছোবড়া আর 6টা খোসা ছাড়ানো নারকেলও পড়ে আসে। মাথাটা ঘুরে গেল বরদচরণের। কেসগুলো খুবই জড়িয়ে যাচ্ছে, অসম্ভব জটিল হয়ে উঠছে।
মোক্ষদা দিদিমার বাড়িতে নারকেল গাছ নেই, তবে ছোবড়া বা নারকেল আসে কোথা থেকে? ওদিকে আবার রামচন্দ্রবাবুর বাড়ির চুরি যাওয়া নারকেলগুলো অম্বুজাক্ষবাবুর বাড়িতে পাওয়া যায়নি। এই নারকেলের সংখ্যাটাও আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। ভাবতে ভাবতে বর্ধচরণ উঠে পড়েন। পকেট থেকে পিস্তলটা বের করে দেখেন 6টা চেম্বারই গুলি ভর্তি আছে কিনা। আছে। আসুন, বিখ্যাত গোয়েন্দাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ধন্য হই। বর্ধচরণ উঠলেন, চাকু আর ডঙ্কিও উঠল সামনের সিটে। অচেনা ভদ্রলোক গলা নিচু করে বর্ধচরণকে বললেন, একটা খুব রহস্যময় কাণ্ড ঘটে গেছে। কাল আমার একটা বুড়ো কাকাতুয়া মারা গেছে। খুবই প্রিয় পাখি ছিল আমার। ঠিক করেছিলাম পাখিটার মৃতদেহ একটা ভালো জায়গায় কবর দিয়ে উপরে একটা সমাধি তৈরি করে দেব। কিন্তু বিপদ হলো, কাকাতুয়ার মরদেহ একটা নাইলনের ব্যাগে ভরে বাইরের বারান্দায় রেখে আমি গতকাল ড্রাইভারকে গাড়ি বের করার কথা বলতে গিয়ে ফিরে এসে দেখি ব্যাগটা নেই। কি সাম্প্রতিক কাণ্ড বলুন তো! কেসটা যদি আপনি নেন। বর্ধচরণ সবই টুকে নেন ডায়েরিতে। গম্ভীরভাবে বলেন, কাকাতুয়ার কেস দুটো হলো তাহলে, আশ্চর্য। বলে চিন্তিত বর্ধচরণ বাড়ির সামনে নেমে গেলেন। দুপুরে খুবই অন্যমনস্কভাবে খেতে বসেছেন বর্ধচরণ। কি খাচ্ছেন তা বুঝতেই পারছেন না। লাউ, কাকাতুয়া, নারকেল সব জোট পাকিয়ে যাচ্ছে। তার মা বলেন, ও বড়দা, লাউ ঘন্ট দিয়ে আর দুটো ভাত মাখ। লাউ ঘন্ট কথাটা বর্ধচরণের মাথায় 2-1 টং টং শব্দ করল। প্রায়ই তিনি লাউ ঘন্ট খান, কাজেই বিস্মিত হওয়ার কিছুই নেই। হঠাৎ বর্ধচরণ চমকে উঠে বললেন, লাউ ঘন্ট? লাউ এলো কোথা থেকে? আমি তো আজ বাজার থেকে লাউ আনিনি। কেন? কাল চাকু লাউটা হাতে করে এনেছে। ওর কোন বন্ধুর বাড়িতে নাকি অনেক লাউ হয়েছে, তারা দিল। নিজের পাতের দিকে ভালো করে চেয়ে দেখলেন বর্ধচরণ। লাউ ঘন্টের পাশে 2টো বড়া পড়ে আছে। উঠে গিয়ে আতস কাজ নিয়ে এসে বড়াটা নিবিষ্টভাবে দেখছেন। দেখছিস কি? ও তো নারকেলের বড়া। 6টা নারকেল এনেছিল চাকু, কোনো গাছ থেকে নাকি পড়ে গিয়েছিল, তার থেকে 2টো ভেঙে ওই বড়া করেছি। বর্ধচরণ বাকি সময়টা ভাত নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়লেন। চাকু অনেক আগেই খেয়ে দিয়ে কোন মাস্টার মশাইয়ের বাড়িতে পড়া বুঝতে গেছে। বর্ধচরণ পিস্তল আর আতস কাছি নিয়ে ডঙ্কের শেকল ধরে ঘর থেকে বেরোলেন। তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন চারিদিকে। অবশেষে ডঙ্কি ইঙ্গিত বুঝতে পেরে তাকে গোয়াল ঘরে টেনে আনলেন। সেখানে একটা শব্দ কিনা দাঁড়িয়ে জলজ্যান্ত একটা কাকাতুয়া বসে আছে। বর্ধচরণকে দেখেই বলে উঠল, এই বল হরিবার ভাই, হরি ছাড়া গতি নাই। এই বল হরিবার ভাই, হরি ছাড়া গতি নাই। এই বল হরিবার ভাই। বর্ধচরণ টেপ রেকর্ডার নিয়ে পাখিটার কথা টেপ করতে লাগলেন। হরিবার ভাই, হরি ছাড়া গতি নাই। তারপর সারা দুপুর আর সন্ধে আর্কিমিডিস যেমন স্নানের চৌবাচ্চায় ডুব দিয়ে স্পেসিফিক গ্রাভিটির চিন্তা করছিলেন, তেমনি এক চিন্তার চৌবাচ্চায় ডুব থেকে বর্ধচরণ লাউ, কাকাতু আর নারকেলের রহস্যে মগ্ন রইলেন। তারপর আর্কিমিডিস যেমন ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন, ঠিক তেমনি তিনিও লাফিয়ে উঠলেন। ইউরেকা! সমস্ত রহস্যটাই তার কাছে জল হয়ে গেছে। বস্তুত তিনি এখন বুঝতে পেরেছেন, যে লোকটা মোক্ষদা দিদিমার লাউ চুরি করেছে সেই একই লোকে গতকাল গাড়িওয়ালা ভদ্রলোকের মৃত কাকাতুয়াটা হাত সাফাই করে অম্বুজাক্ষবাবুর জ্যান্ত কাকাতুয়ার দাঁড়ে ঝুলিয়ে রেখে হরিনাম পরায়ণ জ্যান্ত কাকাতুয়াটাকে সরিয়ে ফেলে। আবার সেই লোকটাই কোনো এক অজ্ঞাত কারণে রামভক্ত রামচন্দ্রবাবুর নারকেল গাছের 6টা নারকেলও গোপনে নামিয়ে নেন এবং ওই একই অপরাধী প্রমাণ লোপের চেষ্টায় এবং তদন্তকে বিভ্রান্ত করার জন্য বর্ধচরণকে রামচন্দ্রবাবুর বাড়ির পিছনে লাউয়ের খোঁজার সন্ধান দেয় এবং মোক্ষদা দিদিমার বাড়িতে নারকেল ছোবড়ার অস্তিত্বের কথা ফাঁস করে দেয়। বেশ রাত হয়ে গেছে, সবাই গভীর ঘুমে। বর্ধচরণ পিস্তল হাতে নিয়ে চুপি ছাড়ে পাশের ঘরে এসে অন্ধকারে চেয়ে রইলেন। আবছা দেখা যাচ্ছে, দিদিমার বুক ঘেঁষে
শুয়ে চাকু ঘুমোচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেললেন গোয়েন্দা। না, এক্ষুনি তিনি কিছু করবেন না। অপরাধীকে তিনি সবসময় আরো সুযোগ দেন, তাতে অপরাধীকে যে সন্দেহ করা হচ্ছে তা সে বুঝতে না পারে, এবং এইভাবেই সে একদিন নিজের অপরাধের জালে ধরা পড়ে যায়। পিস্তল নামিয়ে গোয়েন্দা বরদচরণ ফিরে এলেন নিজের ঘরে। তিনি এখন নিশ্চিন্তভাবে জেনে গেছেন কে অপরাধী। অপরাধী আর কেউ নয়, অপরাধী হলো আজকের গল্পটা ভালো লাগলে চ্যানেলে যা যা দরকার করে দেবেন। বেশি বলে আপনাদের মাথা নষ্ট করলাম না। তো দেখা হচ্ছে পরের কোনো গল্পে।